আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে অবরোধ এবং ১৪৪ ধারার মধ্যে সংঘর্ষ, সন্ত্রাসী হামলায় ৩ জন নিহত, ১৩ সেনা সদস্য, পুলিশ সহ আহত ৩০। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ, মাসব্যাপী সংলাপের উদ্বোধনীতে সিএসি ভোট বানচালের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বিশিষ্টজনদের। বিএনপি জামাত ভাগ বাটোয়ারা করে দেশের সবকিছু দখলে নিয়েছে মন্তব্য তথ্য উপদেষ্টার। ২ মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ জারি। বিমান ভাড়া ১৩,০০০ টাকা কমিয়ে আগামী বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা। সর্বনিম্ন খরচ ৪,৬৭,০০০ টাকা নির্ধারণ। ডিসেম্বরে ২১শে বইমেলার সিদ্ধান্ত স্থগিত করল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর আয়োজনের পরামর্শ প্রকাশক বিক্রেতাদের। এবং টি-20 এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে চলমান অবরোধে পিকেটারদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহত হয়েছে, সেনাবাহিনীর মেজর, পুলিশ সহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। ১৪৪ ধারার মধ্যেই এই সহিংসতার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অবরোধ সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। শনিবার দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। তবে রোববার সকাল থেকে জেলার খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের গুইমারা খাদ্য গুদাম এলাকায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে পিকেটাররা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের উত্তেজনা দেখা দেয়। ঘটনার এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। উপজেলার কয়েকটি সরকারি দপ্তর এবং রামসু বাজারে বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় পিকেটাররা। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী। এ সময় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহত এবং সেনাবাহিনী, পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। এর আগে দুপুরে ডিসি অফিসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আমাদের পুলিশের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, বিজিবির অভাব নাই এবং এভিএটের অভাব নাই, অন্যান্য অভাব নাই, বা ইউজ অল নেসেসারি ইউজ ইট। কারণ আমরা কোনো অবস্থাতে চাই না প্রাণহানি, কোনো অবস্থাতে চাই না পার্বত্য চট্টগ্রামের এই যে যেগুলি হচ্ছে এই দুর্নামটা অন্তত সরকার চায়। অন্যদিকে দুর্গাপূজা শুরু হলেও এ ঘটনার পর গুইমারার পূজা মণ্ডপগুলোতে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। খাগড়াছড়ি পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক ও শান্ত রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপের শুরুতেই তিনি একথা বলেন। জানান, জোরে সোরে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এআই এর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে কেউ যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য কমিশনকে সতর্ক করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আরো জানাচ্ছেন আদিন সজীব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে কমিশন
শুরু হয় সকাল 10:30টায়। নিজস্ব ইউটিউব চ্যানেল এবং স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, এই মতবিনিময় কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা এই কাজটাতে এখন খুব জোরে জোরে হাত দিয়েছি। আইটি সাপোর্টের পোস্টার অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে আমরা একটা অপশন বের করেছি বিশেষজ্ঞদের সহায়তায়। আউট অফ কান্ট্রি ভোটিং যেটা, সেটার একটা ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। আমরা যারা বন্দী অবস্থায় আছে, হাজতে হাজতবাসী আছে, তারা ভোট দেওয়ার সুযোগ পায় না, তাদেরকে আমরা রিক্রুট করবো। অনেক সরকারি কর্মচারী আছেন দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, ডিউটিতে দেখেন, ওনারা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগটা আমরা এবার নিয়েছি। সংলাপ এবার একটু দেরিতে শুরু হলেও সমস্যা হবে না জানিয়ে সিসি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যথাসাধ্য কাজ করছে কমিশন। আমরা আইন সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। পরে একে একে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে তারা বলেন, নির্বাচন ব্যাহত করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রেজাইল নাই, সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। সোশ্যাল মিডিয়া কিন্তু নির্বাচন হওয়ার আগে থেকেই অনেক উত্তেজনা তৈরি করে ফেলবে। তো সেই ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াকে মিসইনফরমেশন বলেন, ডিসইনফরমেশন বলেন, এআই জেনারেটেড ফলস ফেক, ডিপ ফেক বলেন, এগুলো কন্ট্রোল করার জন্য বা এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কি মেকানিজম আমাদের হাতে আছে। দুপুরের পরে শিক্ষাবিদদের সঙ্গেও মতবিনিময় করে এসে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের যে একটা পরীক্ষামূলক পদক্ষেপ যেটা নিচ্ছেন, সেটারও খুব আছে, কিন্তু এগুলি প্রত্যেকটার ব্যাপারে সাবধানতা দরকার। এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে, যেটা আমরা অলরেডি দেখেছি যে এটা শুরু হয়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন, যাতে এটা নিশ্চিত হয় যে জিনিসটা এই। মাসব্যাপী এই সংলাপে পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক এবং জুলাই যোদ্ধাদের সঙ্গেও মতবিনিময় করবে কমিশন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জামাত ভাগবাটোয়ারা করে দেশের সবকিছু দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দল, সিভিল মিলিটারি আমলাতন্ত্রের কারণে কোনো কিছু পরিবর্তন বা সংস্কার করা যাচ্ছে না। 2 মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ পাশ হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সবাই এখন চেয়ে আছে পরবর্তী সরকারের দিকে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা বিষয়ে এই গোলটেবিলের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস। এতে গণমাধ্যম সংস্কারে দেয়া সুপারিশগুলো সরকার এখনো বাস্তবায়ন না করায় হতাশা জানান এ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আমরা তো আশা করেছিলাম, আমি বলেছিলাম, আপনার সাথে যখন আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে বলেছি, সবাইকে বলেছি যে সমস্ত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার, আইন প্রণয়নের দরকার হবে না, সে সমস্ত বিষয়ে আপনারা খুব সহজেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, খুব বেশি চাইলে সম্পাদক এবং মালিকদের সাথে আলোচনা করে, ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে আপনারা আদেশ জারি করে দিতে পারেন, নীতিমালাগুলো হালনাগাদ করে দিতে পারেন। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া দ্রুত বাস্তবায়নযোগ্য 13টি সুপারিশের বিষয়ে কাজ করছে সরকার। আমার গদি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি, ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে। আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই, আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়, আপনারাও হয়তো পরবর্তী সরকারের অপেক্ষায় আছে। তো বিষয় হচ্ছে যে আমি তো এই পরিস্থিতিতে আমাদের জন্য কঠিন করে ফেলা হয়েছে। পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের অসহযোগিতার কারণে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি। আমরা যখন ক্ষমতায় আসলাম, দায়িত্ব নিলাম,
তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি, বা আরো দলের লোকরা, আসলে তো লোকজন নাই, এই দুইজনেরই আছে, তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইলো 10 জন বিএনপির, 3 জন জামাতের হইলো, তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইলো, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইলো। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল, কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%, হ্যাঁ সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। উপদেষ্টা আরো জানান, অন্তর্বর্তী সরকারের কোনো সংবাদ মাধ্যম বন্ধ করার পরিকল্পনা নেই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিমান ভাড়া 13,000 টাকা কমিয়ে আগামী বছরের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা আর সর্বোচ্চ 6,90,597 টাকা পর্যন্ত। নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বেসরকারি এজেন্সির সাধারণ হজ প্যাকেজের খরচ হবে সর্বনিম্ন 5,09,185 টাকা। এবছর 1,27,198 জন হজ পালন করার সুযোগ পাবেন বলে জানান উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। এবছর সরকারিভাবে হজ পালনে 2টি প্যাকেজ থাকলেও 2026 সালে হজ যাত্রীদের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ উপলক্ষে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে 3টি হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, বিমান ভাড়া কিছুটা কমানোয় আগামী বছর হজ পালনের খরচও কিছুটা কমবে। বিশেষ প্যাকেজ, এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। এই প্যাকেজ 2। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। হজ প্যাকেজ 3, এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। চলতি বছর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল 4,83,156 টাকা। এবার তা বাড়ানো হয়েছে। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে সম্ভাব্য 1,27,198 জন হজ পালন করতে পারবেন। আগামী 12 অক্টোবর শেষ হবে হজের নিবন্ধন কার্যক্রম। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ সেই বিচ্যুতির বাইরে নয় বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, চারদিকে মব কালচারে দৌড়াতে ন্যায্যতা পথ হারিয়েছে এবং সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি। হত্যার সঙ্গে জড়িত যে কারো সাজা হওয়া উচিত বলেও মন্তব্য করেন আসামি পক্ষের এই আইনজীবী। তবে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থান বলেও জানান জেড আই খান পান্না। ধরার কথা বলছে এবং পাশাপাশি আরেকটা বলছে যে অ্যারেস্ট করা হোক, একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকারে যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয়। ইট ডাজ নট মিন যে এখানে কিলিং এ পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন। তো সরকার যে থাকবে সেই করবে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না অমর 21শে বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে অমর 21শে বইমেলার আয়োজন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বইমেলার নির্ধারণ করা তারিখ স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে প্রকাশক এবং অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী নতুন তারিখ ঠিক করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর আগে আগামী 17 ডিসেম্বর থেকে অমর একুশে বইমেলা শুরুর ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। পিআর পদ্ধতি দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাতে নারায়ণগঞ্জের আমলাপাড়ার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় মঈন খান আরও বলেন, দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত। তারা জানতে চায় কোনো দল নয়, বরং কোন প্রার্থীকে ভোট দিচ্ছে। এখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে পাশাপাশি, এবং যার যার ধর্ম এবং কৃষ্টি তারা ঠিক সমানভাবে তারা পালন করবে। আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন নিয়ে আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে কোনো আশঙ্কার কোনো কারণ থাকতে পারে না। আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকামী মানুষ, এবং আমরা মানুষের সমান অধিকার, মৌলিক অধিকারে বিশ্বাস করি। সেই বিশ্বাসে আমরা যতক্ষণ অটুট থাকবো তখন বাংলাদেশের ঐক্য কেউ রোধ করতে পারবে। মণ্ডপে মন্দিরে দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশে মাতৃরূপে দেবী দুর্গাকে অধিষ্ঠিত করে দুর্গোৎসব শুরু হয়। তবে পূজা উপলক্ষে ফ্যাসিস্ট এবং ভারতের মিডিয়া গুজব ছড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে রাজধানীতে 89টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বছর পেরিয়ে আবারও বাপের বাড়ি এসেছেন ভগবতী। দেবীর আগমনে শাঁখ ঢাক কাসর বাজিয়ে মহা ধুমধামে দুর্গা দেবীর আরাধনায় মজেছে ভক্তকুল। মহাষষ্ঠী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুর্গাপূজা। ভক্তদের হৃদয় নিংড়ানো ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় সন্ধ্যায় মাতৃরূপে দেবী দুর্গাকে মণ্ডপে অধিষ্ঠিত করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরীতে এবার 254টি মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে 89টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপকে 4টি শ্রেণীতে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজা চলাকালীন সময় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা উদযাপিত হয়, সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, সেজন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পূজা উপলক্ষে গুজব ছড়ানোর চেষ্টা করছে ফ্যাসিস্টদের দোসর ও ভারতীয় মিডিয়া। পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোসর সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এবারের পূজায় সশস্ত্র বাহিনীর 1 লাখ ও পুলিশের 70,000 সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টা করতে না পারে, সেই দিকে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে, এটি বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশের প্রত্যেক নাগরিক একে অপরের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করবে।
হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোন রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে, সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দুবাইয়ে এশিয়া কাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ জয়ে ভারতকে 147 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। এর আগে ভারতের কাছে টসে হেরে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 45 রান তুলে দারুণ সূচনা এনে দেন সাহিবজাদা ফারহান এবং ফকর জামান। জুটিতে 84 রান তুলে ভারুন আরেনের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন 57 রানে থাকা সাহিবজাদা। সাইম আইয়ুব 14 রানেই বিদায় নেন। এরপর ভারতীয় বোলাররা প্রতি ওভারে একটি করে পাকিস্তানের উইকেট তুলে নিতে থাকেন। ফকর জামান 46 রানে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত 146 রানে অল আউট হয় তারা। ভারতের কুলদীপ যাদব 30 রানে 4 উইকেট তুলে নেন। আজ বিশ্ব নদী দিবস। অপরিশোধিত বর্জ্য ফেলার কারণে দূষিত হচ্ছে নদী। মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে নদী তীরবর্তী এলাকাগুলো। এমন বাস্তবতা বিরাজ করছে হবিগঞ্জে। জেলার খোয়াই, কুশিয়ারা, রত্না, ঝিংড়ি, ভেড়ামোহনা, বিজনা, শৈল্পিক নামের নদীগুলো হবিগঞ্জকে মায়ের আঁচলে ঘিরে রেখেছে। কিন্তু ভূমি এবং বালুদস্যু শিল্প বর্জ্যের দূষণে অস্তিত্বই বিপন্ন হতে চলেছে নদীগুলো। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। পদ্মা, মেঘনা, যমুনা সহ অসংখ্য নদ নদীর দেশ বাংলাদেশ। বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে নাম না জানা অসংখ্য নদী। সরকারি হিসেবে দেশে এই সংখ্যা 1156টি। কিন্তু দখল দূষণে হারিয়ে যাচ্ছে অনেক নদ নদী। শিল্পায়নের জন্য নদীর আশেপাশে গড়ে উঠছে ছোট বড় কলকারখানা। এর অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। এতে দূষণের পাশাপাশি ঝুঁকিতে পড়ছে জীবন জীবিকা। যে কারণে নদীর পানি দূষিত, এদের দুর্গন্ধ এমনভাবে ছড়াচ্ছে, মানুষের রোগ জীবনে ছড়াচ্ছে। এই গোসল দেওয়ার সুযোগ নেই, পানি দুর্গন্ধে থাকা যায় না। এই পানি আমরা ব্যবহার করতাম জমির মধ্যে ফসল হিসাবে, এইগুলো এই পচা পানি তারা তো ব্যবহার করা যাইতেছে না। অভিযোগ দেওয়ার পরও তারা এসে সরেজমিনে যদি দেখতেন যে মানুষের যে কি কষ্ট, তো নিশ্চয়ই তারা অনুধাবন করতে পারতেন। হবিগঞ্জের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে সুতাং, করাঙ্গি, সোনাই, খোয়াই, কুশিয়ারার রত্নাসহ অন্যান্য নদীগুলো। কারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়েছে এসব প্রাকৃতিক জলাধার। পরিবেশ ও মানবিক সংকট তৈরি হয়েছে নদী তীরবর্তী গ্রামগুলোতে। পরিবেশ কর্মী সহ সরকারের উচিত এসব নদীর তীরে যেসব শিল্প কারখানা গড়ে উঠছে, এইসব শিল্প কারখানার মধ্যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি প্লান্ট যাতে ব্যবহার করা হয় সেটা নিশ্চিত করা এবং নিয়মিত সেগুলো মনিটরিং করা। নদী ভরাট ও দখল করে স্থাপনা গড়ে তুলেছে ভূমিদস্যুরা। অবাধে তোলা হচ্ছে বালু, ফলে বিলীন হয়ে যাচ্ছে অনেক নদী। অনিয়ন্ত্রিত কোনো কলকারখানা দেশের উন্নয়ন নয়, বরং ধ্বংস ডেকে আনতে আমরা মনে করি যে দ্রুততার সঙ্গে সুতাং নদীকে দূষণমুক্ত করে কলকারখানাগুলোকে নিয়ন্ত্রণে এনে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে জেল, জরিমানা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নদ নদী ও পরিবেশ রক্ষায় এখনই যথাযথ পদক্ষেপ না নিলে সারা দেশের পরিবেশ প্রতিবেশ হুমকিতে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডক্টর মাহফুজুর রহমানের পক্ষে ফুলের তোড়া এবং কেক পৌঁছে দেন এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং উপপ্রধান বিক্রয় বিপণন শফিকুল ইসলাম। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রাফাতুল্লাহ খান উপহার সামগ্রী গ্রহণ করে এটিএন বাংলা এবং ডক্টর মাহফুজুর রহমানকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ পিআরডি জালাল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা 5 দিন বন্ধ থাকবে বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন রেজা জানান, দুপুর থেকে 3 অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর 4 অক্টোবর সকাল থেকে যথারীতি আমদানি রপ্তানি শুরু হবে। তবে এ সময় বেনাপোল কাস্টমস হাউস এবং বন্দরের ভেতরে খালাস কার্যক্রম চালু থাকবে। পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরেও যেতে পারবে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের রাজনৈতিক কর্মসূচিতে ঘটে গেল ভয়াবহ এক ট্র্যাজেডি। জনপ্রিয় এই দক্ষিণী সুপারস্টারের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 39 জন, আহত হয়েছেন 40 জনেরও বেশি। ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে। তবে এটা কি মানুষের উন্মাদনার কারণে ঘটা কোনো দুর্ঘটনা, নাকি এর আড়ালে অন্য কোনো পক্ষের ষড়যন্ত্র লুকিয়ে আছে, তা নিয়ে চলছে জল্পনা। দেখুন জাহিদুল আলমের রিপোর্ট। দক্ষিণ ভারতের সুপারস্টার, কোটি মানুষের নায়ক থালাপাতি বিজয় সিনেমার পর্দায় তার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতোই দেশ পুনর্গঠনে নেমেছেন রাজনীতিতে। ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে তার কণ্ঠস্বর যেন ভারতের সাধারণ মানুষেরই না বলা কথার প্রতিধ্বনি। রাজনীতিতে পা রাখার পর থেকেই তার জনপ্রিয়তা যেন বহুগুণে বেড়েছে। তার নতুন দল তামিলগা ভেত্রী কাজগাহাম ঘোষণার পর জনসভায় নামছে মানুষের ঢল। তবে শনিবার জনগণের সেই উচ্ছ্বাস এবার ঠেকে গেল শোকের ছায়ায়। করুর জেলার সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই জমায়েত হয় হাজার হাজার মানুষ। বিমানবন্দর থেকে তাকে নাচ গানে স্বাগত জানিয়ে মানুষের ঢল আসে সমাবেশ স্থলে। সন্ধ্যায় বিজয়ের ভাষণ যখন শেষ পর্যায়ে, তখনই হঠাৎ শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় পদদলিত হয় অন্তত 100 খানেক মানুষ। ঘটনাস্থলেই প্রাণ হারান 10 জন। বিজয়ের নিরাপত্তায় নিয়োজিত অ্যাম্বুলেন্সগুলো আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান আরও 30 জন। চিকিৎসকরা বলছেন এখনো অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তামিলনাড়ু সরকার জানিয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হচ্ছে ক্ষতিপূরণ, আহতদেরও দেয়া হবে আর্থিক সহায়তা। তবে জনমনে প্রশ্ন, এটা নিছকে কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত কোনো তৎপরতা? জাহিদুল আলম, এটিএন বাংলা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন বিমান বাহিনীর 190 জন সদস্য। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের 190 জন শান্তিরক্ষী বাহিনীর প্রতিস্থাপন হবেন তারা। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমান্ডার এনামুল করিম। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্টিনজেন্টের বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান সহকারী বিমান প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। জাতিসংঘের শান্তিরক্ষার দীর্ঘদিনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ বিমান বাহিনী আজ এক আস্থার নাম। 1993 সালে বসনিয়া হার্জেগোভিনায় প্রথম শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর এই যাত্রা, গৌরবময় যাত্রার শুরু হয়। আমাদের ইউনিফর্ম পার্সোনালের একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টার ট্রেটস হচ্ছে যে আমরা ডিসিপ্লিন ফোর্স। সো নিয়মানুবর্তিতার ভিতরে থেকে আপনাদের উপরে অর্পিত সকল দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। আগামী 1 বছরের টার্গেট নিয়ে এবং সেখানে ইউএনের দ্বারা অর্পিত তাদের দায়িত্বকে আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। ইউএন মিশনে মহিলা কর্মকর্তাদের অংশগ্রহণ যুদ্ধ বিগ্রহ দেশে নারীর মূল্যবোধ মনোবল
বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করি। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে চলেছেন সাবেক স্পিনার রাজ্জাক রাজ। মনোনয়নপত্র নেয়া 60 জনের মধ্যে 51 জন জমা দিয়েছেন। এর মধ্যে জেলা এবং বিভাগের ক্যাটাগরি 1-এ 25টি মনোনয়নপত্রের মধ্যে 18টি জমা পড়েছে। এদিকে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, নির্বাচনে সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বিসিবির নির্বাচনে উত্তাপ নেই আর আগের মতো, ঝিমিয়ে পড়েছে যেন কিছুটা। প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত প্রার্থী তামিম ইকবাল। তাছাড়া মনোনয়নপত্র জমা শেষেই পরিচালক হওয়া নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক স্পিনার ও খুলনার কাউন্সিলর রাজ্জাক রাজ এবং জুলফিকার আলী, সিলেটের রাহাত শামস এবং বরিশালের সাখাওয়াত হোসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। পরিচালক পদে মনোনয়নপত্র জমাদের শেষ দিন ছিল আজ। বিকৃত 60টির মধ্যে জমা পড়েছে 51টি। এদিকে সভাপতি পদ নিয়ে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের শিবিরে সমঝোতার গুঞ্জন শোনা গেলেও বাতিল করে দেন সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব, সমঝোতার ভিত্তিতে নয়। যারা যোগ্য আছে, যারা নির্বাচন করতে যায়, তারা সবাই এই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। ক্যাটাগরি 3 থেকে প্রার্থী হয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সোমবার যাচাই বাছাই শেষে দুপুরে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এশিয়া কাপ খেলা দলে একটি মাত্র পরিবর্তন আনা হয়েছে। ইনজুরি আক্রান্ত লিটন দাসের জায়গায় ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামী 2, 3, 5 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। নিয়মিত অধিনায়ক লিটন দাস বাইরে থাকায় নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। খাগড়াছড়িতে অবরোধ এবং 144 ধারার মধ্যে সংঘর্ষ, সন্ত্রাসী হামলায় 3 জন নিহত, 13 সেনা সদস্য, পুলিশ সহ আহত 30। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। মাসব্যাপী সংলাপের উদ্বোধনীতে সিইসি। ভোট বানচালের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বিশিষ্টজনদের। বিএনপি জামাত ভাগ বাটোয়ারা করে দেশের সবকিছু দখলে নিয়েছে, মন্তব্য তথ্য উপদেষ্টার। 2 মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ জারি। বিমান ভাড়া 13,000 টাকা কমিয়ে আগামী বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা। সর্বনিম্ন খরচ 4,67,000 টাকা নির্ধারণ। ডিসেম্বরে 21শে বইমেলার সিদ্ধান্ত স্থগিত করল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর আয়োজনের পরামর্শ প্রকাশক বিক্রেতাদের। এবং দুবাইয়ে টি-20 এশিয়া কাপে ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ জয়ে পাকিস্তানের বিপক্ষে 147 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।